ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে এবং আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নমিনেটিভ অ্যাবসলিউট এটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই এই টার্মটাকে শুনেছো, কিন্তু এটা ব্যবহার করার সময় তোমাদের মধ্যে অনেক সংশয় থাকে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আর কোনো সংশয় থাকবে না। নমিনেটিভ অ্যাবসলিউটের সাথে যে টার্মগুলো আমরা সবসময় পেয়ে থাকি সেগুলো হচ্ছে হ্যাভিংয়ের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং বিনের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম এবং বিং। তো তোমরা এগুলো তো পার্টিসিপল ফর্মেও পেয়েছো। তো নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে এগুলোকে কিভাবে ব্যবহার করা হয় চলো এগুলোকে দেখি। তার আগে নমিনেটিভ অ্যাবসলিউট এই যে দুটো শব্দ এই দুটো শব্দ সম্পর্কে একটু বিস্তারিত বলি। নমিনেটিভ কথার অর্থ হচ্ছে বাক্যের সাবজেক্ট, কর্তা, এবং সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। প্রতিটা জিনিস খুব খুঁটিয়ে দেখো এবং মনে রাখো। নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে নমিনেটিভ কথার অর্থ হচ্ছে বাক্যের সাবজেক্ট, কর্তা যে ক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে নমিনেটিভ বলছে। তারপরে আছে অ্যাবসলিউট। আবার অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে ফ্রি বা মুক্ত। এবার কিসের থেকে মুক্ত? এই কর্তা কিসের থেকে মুক্ত, কার থেকে মুক্ত, সেটা একটা প্রশ্ন এসে যায়। নমিনেটিভ অ্যাবসলিউট যখন আমরা ব্যবহার করব তখন নমিনেটিভ অর্থাৎ বাক্যের যে কর্তা সে মুক্ত অবস্থায় থাকবে। সে মুক্ত অবস্থায় থাকবে কার থেকে? বাক্য থেকে। বাক্য থেকে যদি কর্তার মুক্ত হতে হয় তবে যেটা প্রধান শর্ত সেটা হচ্ছে বাক্যের যে ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়ার মাধ্যমে কার্য সম্পন্ন করা হয়, বাক্যের যেটা মূল ভার্ব, তার সাথে তোমার সাবজেক্টের কোনো যোগাযোগ আর থাকবে না। অর্থাৎ বাক্যের সাবজেক্ট সেই ক্রিয়া সম্পন্ন করবে না, তবেই তোমার সাবজেক্টের সাথে বাক্যের যে সম্পর্ক সেটা রইল না। অর্থাৎ তোমাদের যে মূল ভার্ব বাক্যের সেটার সাথে সাবজেক্টের কোনো যোগাযোগ থাকবে না। মুক্ত বাক্যের অর্থাৎ ফাইনাইট ভার্ব থেকে, অ্যাবসলিউট অর্থাৎ বাক্যের ফাইনাইট ভার্ব থেকে, বাক্যের সমাপিকা ক্রিয়া থেকে, বাক্যের মূল ভার্ব থেকে যে সাবজেক্ট সে হচ্ছে মুক্ত। তো এবার যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে বাক্যের যে মূল ভার্ব থেকে যদি সাবজেক্টটা মুক্ত হয়, অতএব এই সাবজেক্টটা বাক্যের মূল ভার্বে অংশগ্রহণ না করেও বাক্যে একটা ফ্রেজ রূপে থেকে যাবে। সেজন্যই এখানে দেখো লেখা রয়েছে নমিনেটিভ অ্যাবসলিউট বাক্যে ফ্রেজ রূপে ব্যবহার হবে। তো ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, বেশ কিছু শব্দ সাজানো অবস্থায়, গোছানো অবস্থায় বাক্যে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে মাত্র, কিন্তু সেটা কোনো বাক্য নয়, কারণ সেখানে ফাইনাইট ভার্ব থাকবে না। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখব যে দুটো সিম্পল সেন্টেন্স, দুইয়ের অধিক সিম্পল সেন্টেন্সকে জুড়ে দিয়ে জয়েন করে আমরা একটি সিম্পল সেন্টেন্স তৈরি করি। তো সেক্ষেত্রে যেই বাক্যটাকে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করব, সেই বাক্যের যে ভার্বটা থাকবে সেটাকে আমরা পার্টিসিপল ফর্মে নিয়ে আসব। পার্টিসিপল সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো। পার্টিসিপল তিন রকমের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো নমিনেটিভ অ্যাবসলিউট তৈরি করার জন্য আমরা পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম সেটাকে আমরা বাদ দেব। শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার আমরা করব। তো কর্তার পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা পার্টিসিপল ফর্মে নিয়ে আসব, এবং পার্টিসিপল ফর্মটা তোমার হয় পারফেক্ট পার্টিসিপল আর নয়তো প্রেজেন্ট পার্টিসিপল। তো তোমরা এখান থেকে বেশ কিছু জিনিস বুঝতে পারলে। নমিনেটিভ কথার অর্থ সাবজেক্ট, অ্যাবসলিউট কথার অর্থ হচ্ছে ভার্বের সাথে যোগাযোগ থাকবে না, এটা মুক্ত। আর নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে বাক্যে ফ্রেজ রূপে, শব্দগুচ্ছ রূপে ব্যবহার হয়। এবার দেখো যে গঠনটা তোমরা তৈরি করবে নমিনেটিভ অ্যাবসলিউটের, সে গঠনটা আমি এখানে হাইলাইট করে দিয়েছি। প্রথমেই নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন কেন দিলাম? এখানে দেখো নমিনেটিভ কথার অর্থ সাবজেক্ট, আর সাবজেক্ট হলেই সেটা নাউন হবে বা প্রোনাউন হবে। এই পুরো লাইনটাকে দেখলেই তোমরা বুঝতে পারবে এটাই নমিনেটিভ, এটাই সাবজেক্ট, এটাই নাউন বা প্রোনাউন। তারপর তোমরা পার্টিসিপল বসাবে। এবার কোন পার্টিসিপল বসাবে সেটা হচ্ছে
যে বাক্য তোমরা পাবে সেটা থেকে দেখে তোমাদের বুঝতে হবে। বা পার্টিসিপল ফ্রেজ বসাবে, অর্থাৎ পার্টিসিপলের সাথে আরও কোনো শব্দ জুড়ে থাকতে পারে, শুধু পার্টিসিপল ভার্বটা থাকতে পারে বা পার্টিসিপলের সাথে অন্য কোনো শব্দ জুড়ে থাকতে পারে, তখন সেটাকে আমরা বলবো পার্টিসিপল ফ্রেজ। এই হয়ে গেল তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট। এবার তোমাদের মূল বাক্য, এটা তো আর বাক্য নয়, এটা ফ্রেজ হলো। এবার তোমাদের যে মূল বাক্য সেই বাক্যটাকে পরে বসিয়ে দিলে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে এখানে বুঝতেই পারছো যে প্রথম অংশটাও একটা বাক্যকে আমরা পার্টিসিপলের মাধ্যমে ফ্রেজে রূপান্তরিত করে অন্য একটা বাক্যের সাথে জুড়ে দিচ্ছি। তো এটা যখন জুড়ে দেব তো তখন এখানে একটা বিষয়ের দিকে তোমরা লক্ষ্য রাখবে। প্রথম বাক্যটা এটা হয় কোনো কিছুর কারণ এবং তার ফলাফল হবে পরবর্তী বাক্যটা। অনেক সময় সময় নির্দেশ করে, এটা হয়েছে যখন তারপরে এটা হয়েছে, অর্থাৎ প্রথম বাক্যটা হওয়ার পর দ্বিতীয় বাক্যটা হয়েছে। বা অনেক সময় অনেক পরিস্থিতির উল্লেখ করে যে এটা হওয়ার ফলে দ্বিতীয়টা হয়েছে। তো মূলত কার্যকারণ বা কোনো ঘটনা পরম্পরা এগুলোকে নির্দেশ করে নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করা হয়, অর্থাৎ একটা ঘটনা ঘটেছে বলে আরেকটা ঘটনা ঘটছে। আচ্ছা, বাক্যের শুরুতে, কিছু ক্ষেত্রে শেষেও ব্যবহার করা হয়। এই যে নমিনেটিভ অ্যাবসলিউটটা আমি বাক্যের শুরুতে ব্যবহার করলাম, অর্থাৎ নাউন, প্রোনাউন, পার্টিসিপল বা পার্টিসিপল ফ্রেজ, এটা বাক্যের শুরুতে, তারপর বললাম মেইন সেন্টেন্স। এমনও হতে পারে প্রথমে মেইন সেন্টেন্স, তারপর তোমাদের এই নমিনেটিভ অ্যাবসলিউটটার ব্যবহার হলো। সেটাই বলেছি, বাক্যের শুরুতে, কিছু ক্ষেত্রে শেষেও ব্যবহার হয়। এবার একটা এক্সাম্পল দেখো, সূর্য ওঠার পর আমরা যাত্রা শুরু করেছিলাম। তো এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে আমি পর কথাটা ব্যবহার করেছি। মূলত হ্যাভিং, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। একটা ঘটনা ঘটার পর আর একটা ঘটনা ঘটাকেই আমরা পারফেক্ট পার্টিসিপলে নিয়ে আসি। একটা গ্যাপ থাকার কথা, সেই জন্য পর। অনেক জায়গায় এটাও লেখা থাকে সূর্য ওঠায় আমরা যাত্রা শুরু করেছিলাম। তো দ্য সান হ্যাভিং রাইজেন, দেখো দ্য সান এটা হচ্ছে তোমাদের নমিনেটিভ বা এখানে এটা সাবজেক্ট, এটাই নাউন। এবার আমাদের হ্যাভিং রাইজেন, আমাদের এখানে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার করতে হলো, হ্যাভিং দিলাম, তারপর ভার্বের থার্ড ফর্ম, পার্টিসিপল এখানে ব্যবহার করা হলো, তারপর আমাদের মূল বাক্য যেটা, আমরা যাত্রা শুরু করেছিলাম, উই স্টার্টেড আওয়ার জার্নি। উই স্টার্টেড আওয়ার জার্নি, দ্য সান হ্যাভিং রাইজেন, উই স্টার্টেড আওয়ার জার্নি। সূর্য ওঠার পর আমরা যাত্রা শুরু করেছিলাম। এখানটায় এই যে হাইলাইটেড পার্টটুকু তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট, এটা একটা ফ্রেজ। এখানে নমিনেটিভ হয়েছে সান, আর হ্যাভিং রাইজেন এটা তোমার পার্টিসিপল, পুরোটা মিলে পারফেক্ট পার্টিসিপল, পুরোটা মিলে নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ। এবং নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ আমরা ব্যবহার করে এই সিম্পল সেন্টেন্সটা গঠন করলাম। তা তোমাদেরকে অনেক কিছু বলা হলো, এবার পরবর্তী অংশটা দেখো। পার্টিসিপল শুধুমাত্র প্রেজেন্ট, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারে তোমরা ভার্বের সাথে আইএনজি পাবে। এবং পারফেক্ট পার্টিসিপলে তোমরা পাবে হচ্ছে হ্যাভিং এবং ভার্বের থার্ড ফর্ম। তো আমরা যখন নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করব, আমি ইতিমধ্যে একবার বলে ফেলেছি যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার হবে। মনে রাখবে এটা, পাস্ট পার্টিসিপলের ব্যবহার হবে না। এবং পাস্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়, ভার্বের থার্ড ফর্ম। যেমন ব্রোকেন চেয়ার, ব্রোকেনটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপলের ব্যবহার হবে না, শুধুমাত্র পারফেক্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার হবে। এবার আমরা পরবর্তী অংশগুলো দেখছি। আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। গতকাল রবিবার হওয়ায় ছেলেটি বাড়িতে ছিল। প্রথম অংশটা দেখো, গতকাল রবিবার হওয়ায়, আর এখানে এই অংশটুকু হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট এবং মূল বাক্য যেটা, ছেলেটি বাড়িতে ছিল। ইট বিং সানডে ইয়েস্টারডে, ইট বিং সানডে ইয়েস্টারডে, এখানে বিং মানে হওয়ায়, গতকাল রবিবার হওয়ায়, দ্য বয় ওয়াজ অ্যাট হোম, বালকটি বাড়িতে ছিল, ছেলেটি বাড়িতে ছিল। এখানে আমরা বিং এর ব্যবহার করলাম। তো এখানে বিং এর ব্যবহারটা কি ব্যবহার, বিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলে তোমরা জানো ভার্বের শেষে আইএনজি যোগ হয়, আর কিছুই নয়। এবং এখানটায় বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোকে বি ভার্ব বলে। তাদের বেস ফর্ম যেটা, সেটা হচ্ছে বি, তার সাথে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে। তো ইট বিং সানডে ইয়েস্টারডে, গতকাল রবিবার হওয়ায় দ্য বয় ওয়াজ অ্যাট হোম। তো দেখলে এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা এই নমিনেটিভ অ্যাবসলিউটটাকে পেয়ে গেলাম।
আমরা পয়েন্ট 3-তে আসছি। প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পয়েন্টকে ভালো করে দেখবে এবং স্টেপ বাই স্টেপ তারপর নিচের দিকে আসবে। সব কিছুই আছে এর মধ্যে, কিছুই বাদ দেওয়া হয়নি। পয়েন্ট 3-তে নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট এবং মূল বাক্যের সাবজেক্ট ভিন্ন হতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। তোমরা পার্টিসিপল যখন পড়েছো তখন দেখেছো যে অনেক ক্ষেত্রেই সাবজেক্ট একই থাকে, কিন্তু তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট যদি গঠন করতে হয়, অ্যাবসলিউট ফ্রেজের যে সাবজেক্ট থাকবে এবং মূল বাক্যের যে সাবজেক্ট থাকবে, কর্তা থাকবে, সেটা কিন্তু ভিন্ন হতে হবে। মনে রেখে দেবে এটা, আর নয়তো কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট হবে না, সেটা পার্টিসিপল হয়ে যাবে। এই যে দেখো, একই হলে অনলি ইউজ অফ পার্টিসিপল হবে। নমিনেটিভ অ্যাবসলিউট গঠন করতে পার্টিসিপলের প্রয়োজন, কিন্তু যদি সাবজেক্ট এক হয়ে যায়, নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট এবং মেইন সেন্টেন্সের সাবজেক্ট এক হয়ে গেলে তখন শুধুমাত্র পার্টিসিপলের ব্যবহার হবে, সেটাকে আর তুমি নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারবে না। দেখো, ফুটবল খেলে সে বাড়িতে ফিরেছিল। কে ফুটবল খেলেছিল? সে খেলেছিল। বাড়িতে কে ফিরেছিল? সে ফিরেছিল। ফুটবল খেলে সে বাড়িতে ফিরেছিল। অর্থাৎ যদি বলি সে ফুটবল খেলে সে বাড়িতে ফিরেছিল, তো দুটো সাবজেক্টই একই, এটাকে তুমি নমিনেটিভ অ্যাবসলিউট বলতে পারবে না। তো আমাদের অনেক সময় পার্টিসিপলের ইউজ আর পার্টিসিপল কখন নমিনেটিভ অ্যাবসলিউট, তো এর মধ্যে এই পার্থক্য টানাটা কিন্তু অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটাকে মনে রাখবে যে কোনটা নমিনেটিভ অ্যাবসলিউট আর কোনটা শুধু পার্টিসিপল। আর পার্টিসিপল হলেও সেটা প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট পার্টিসিপল কি সেটা তোমাদের জানতে হবে। তো এই যে ফুটবল খেলে সে বাড়িতে ফিরেছিল, এটা পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লেড ফুটবল হি রিটার্ন হোম, হি কেম ব্যাক হোম। তো হ্যাভিং প্লেড ফুটবল, এখানে কে খেলেছিল? সে। সেজন্য প্রথমে কোনো সাবজেক্ট দেওয়া নেই। তো এই সেন্টেন্সটা কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে পড়বে না। এই সেন্টেন্সটা নমিনেটিভ অ্যাবসলিউটের মধ্যে পড়বে না, ভালো করে মনে করে রাখো। এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখো, বাবা বইটি কেনায় সে পড়তে পেরেছিল। এবার দেখো সাবজেক্ট, দেখো প্রথম অংশের নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট হচ্ছে বাবা এবং সেন্টেন্সের বাক্যের সাবজেক্ট হচ্ছে সে, দুটো ভিন্ন। অতএব এখানে যে পার্টিসিপলটা ব্যবহার করা হবে সেটা নমিনেটিভ অ্যাবসলিউট রূপে ব্যবহার হবে। বাবা বইটি কেনায় সে পড়তে পেরেছিল, এটা দেখো নমিনেটিভ অ্যাবসলিউট। এর আগেরটা শুধু পারফেক্ট পার্টিসিপল ছিল। ফাদার, এখানে দেখো ফাদার রয়েছে, এর আগের বাক্যটায় কিন্তু শুধু হ্যাভিং দিয়ে শুরু হয়েছিল। ফাদার হ্যাভিং বট দ্য বুক হি কুড রিড। তো এখানে ফাদার হ্যাভিং বট দ্য বুক, বাবা বইটি কেনায় হি কুড রিড, সে পড়তে পেরেছিল। তো এইখানে আমরা যে পয়েন্টটা পেলাম যে নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট এবং সেন্টেন্সের সাবজেক্ট অবশ্যই ভিন্ন হবে। চলো পরবর্তী পার্টে আসি। এতক্ষণ আমি নমিনেটিভ অ্যাবসলিউটের সেন্টেন্সের সোজাসুজি গঠনগুলো দেখালাম। এবার আমাদের যেটা মূল লক্ষণীয় সেটা হচ্ছে যে দুটো সিম্পল সেন্টেন্সকে কিভাবে নমিনেটিভ অ্যাবসলিউটের মাধ্যমে জয়েন করা হয়। তো এটার দিকেই সমস্ত ছাত্রছাত্রীর বেশি লক্ষ্য থাকে। তো এবার সেই পার্টে আসছি। জয়েন ইন্টু সিম্পল, সরল বাক্যে গঠন বা যোগ দেওয়া বা জোড়া লাগানো বাক্যে বি ভার্ব, অর্থাৎ বি ভার্ব কথার অর্থ তোমরা জানো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যদি ফাইনাইট ভার্ব হিসাবে না থাকে তবে হ্যাভিং হবে। তোমরা জানো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো তোমাদের অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব হিসাবে থাকতে পারে কন্টিনিউয়াস টেন্সগুলোতে, কিন্তু এগুলো কিন্তু মেইন ভার্ব হিসাবেও থাকে, ফাইনাইট ভার্ব হিসাবেও থাকে। যেমন হি ইজ দ্য টিচার, ইজটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আই এম এ স্টুডেন্ট, হ্যাঁ, আই এম ইল, এখানে এমটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মূল ভার্ব, একমাত্র ভার্ব। তো যদি বাক্যে ফাইনাইট ভার্ব হিসাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার না থাকে সেক্ষেত্রে হ্যাভিং এর ব্যবহার করবে। আর যদি থাকে তবে তো বিং এর ব্যবহার হবে, সেটা আমি পরে বলছি। তো হ্যাভিং এর ব্যবহার কখন করবে? যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ফাইনাইট ভার্ব মূল ভার্ব হিসাবে না থাকে। কন্টিনিউয়াস টেন্স থাকলে ব্যাপারটা নয়। দেখো, তবে তোমরা কি করবে? প্রথমে সাবজেক্ট বসাবে। এখানে যে সাবজেক্টটা বলছি এটা হচ্ছে তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট, নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজের সাবজেক্ট, তারপর একটা হ্যাভিং বসাবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, এটা হয়ে গেল পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। তারপর সেন্টেন্স, সেন্টেন্স বলতে মূল বাক্য যেটা সেটা। এখানে দেখো কারণ, ফল, তোমরা কোন বাক্যটার সাথে হ্যাভিং বসাবে আর কোন বাক্যটা পুরো রেখে দেবে, তো সেটা নির্দেশ করবে। যে বাক্যটা আসলে কারণ রূপে আছে সেটাকে তোমরা নমিনেটিভ অ্যাবসলিউটের ফর্মে বসাবে, আর যে বাক্যটা ফলাফল বা রেজাল্ট ফর্মে আছে সেটাকে পুরো রেখে দেবে, সেন্টেন্স রূপে পুরোটাই রেখে দেবে। দ্য গেম,
এন্ডেড উই কেম ব্যাক হোম। দেখো এখানে দুটো বাক্য রয়েছে। খেলাটি শেষ হয়েছিল, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো এখানে দুটো বাক্য। এক কারণ কোনটা? আমাদের বাড়ি ফিরে আসার, খেলাটা শেষ হয়ে গেছিল। এখানে দেখো রিজন, টাইম, অনেক সময় সময়ের ব্যাপারও থাকে। রাত হয়েছিল, আমরা বাড়িতে ফিরেছি। যাই হোক, কারণ এবং ফল এই ফর্মেই আসে। দ্য গেম, এবার আমরা কি করব? সাবজেক্টে আছে দ্য গেম বসিয়ে দিলাম। এখানে এন্ডেড রয়েছে, আমরা কি করব? হ্যাভিং এন্ডেড। এন্ডেডের থার্ড ফর্মও এন্ডেড। দ্য গেম হ্যাভিং এন্ডেড উই কেম ব্যাক হোম যেমন ছিল তেমনই রয়েছে। দ্য গেম হ্যাভিং এন্ডেড উই কেম ব্যাক হোম। বুঝতে পারলে? কারণটা আগে, তারপর ফল। এখানে হ্যাভিং দিলাম কারণ এখানটায় তোমাদের বি ভার্বের ব্যবহার নেই, দ্য গেম এন্ডেড রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, রিনা গট এ মেডেল, টিচার্স ওয়্যার হ্যাপি। রিনা একটা মেডেল পেয়েছিল, শিক্ষকেরা আনন্দিত ছিল। তো এখানেও বি ভার্বের ব্যবহার নেই। কি করবে? রিনা হ্যাভিং গট এ মেডেল, টিচার্স ওয়্যার হ্যাপি। টিচাররা কেন হ্যাপি ছিল? রিনা মেডেল পেয়েছিল। সেটাকে আমরা গটের আগে হ্যাভিং দিলাম এবং গটের থার্ড ফর্মও গট। তাই রিনা হ্যাভিং গট এ মেডেল, টিচার্স ওয়্যার হ্যাপি। তো আমরা পারফেক্ট পার্টিসিপেলের ব্যবহার এখানটায় আমরা দেখে নিলাম। এবার পরবর্তী পার্টে আসছি। দুটি বাক্যের মধ্যে কারণ নির্দেশকারী বাক্যটি যদি প্যাসিভ তোমরা জানো, যেখানে যে কর্তাটা থাকবে, তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউটের যে কর্তা, সে ক্রিয়ায় অংশগ্রহণ করবে না। সে ক্রিয়াটা তোমার যাই থাক না কেন, সে যদি ক্রিয়ায় অংশগ্রহণ না করে তবে সেটাকে প্যাসিভ বলবে। প্যাসিভ হয় তবে তোমাদের বি ভার্ব প্লাস V3 হয়। এক্ষেত্রে প্যাসিভ বলতে বি ভার্ব আর V3 যদি থাকে তবে তোমরা এই গঠনটা ফলো করবে। আমি আরেকবার একটু বলে দিই যে যদি দেখো যে বাক্যটা তোমরা যেটা পেয়েছো তার মধ্যে কারণ নির্দেশকারী দুটো বাক্য পাবে, তো কারণ নির্দেশকারী বাক্যটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ কথার অর্থ হচ্ছে কোনো বি ভার্ব রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এই কনস্ট্রাকশনটা যদি তুমি পাও তবে তোমরা যেটা আনবে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, নমিনেটিভ অ্যাবসলিউটের সাবজেক্ট, তারপর হ্যাভিং, তারপর একটা বিং আনবে, কারণ এখানে বি ভার্ব রয়েছে তাই বিন আনবে, হ্যাভিং বিন, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর যে সেন্টেন্সটা আছে সেটা বসিয়ে দেবে। দেখো, দ্য বয় ওয়াজ বিটেন, আই টুক হিম টু হসপিটাল। দ্য বয় ওয়াজ বিটেন, এই জায়গাটাকে দেখলেই বুঝতে পারছো যেখানে প্যাসিভি রয়েছে, ছেলেটিকে মারা হয়েছিল, আমি তাকে হসপিটালে নিয়েছিলাম। দ্য বয় হ্যাভিং বিন বিটেন, এবার দেখো হ্যাভিং এবং এই ওয়াজটা যেহেতু বি ভার্ব তার থার্ড ফর্ম হচ্ছে বিন। দ্য বয় হ্যাভিং বিন বিটেন আই টুক হিম টু হসপিটাল, ছেলেটিকে পেটানো হওয়ায়, মারা হওয়ায় আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। এ নাইস পেন ওয়াজ গিফটেড, শি বিকেম হ্যাপি, একটা সুন্দর কলম উপহার দেওয়া হয়েছিল, সে খুশি হয়েছিল। এখানে দুটো বাক্য রয়েছে, এটা কারণ, এটা তার ফল। তো এই অংশটা দেখো প্যাসিভে রয়েছে। এ নাইস পেন কোনো কাজ করেনি, নাইস পেনটা উপহার দেওয়া হয়েছিল। এর আগের সেন্টেন্সটা তো দ্য বয় ওয়াজ বিটেন, ছেলেটি কিন্তু কাউকে মারেনি, ছেলেটিকে মারা হয়েছিল। তো প্যাসিভ আছে, বুঝতে পারছো? তো প্যাসিভ থাকলেই, আর প্যাসিভের গঠনটা এই বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম, সেটাই যেখানে পেয়ে যাবে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম, তখন তোমরা হ্যাভিং বিনের ব্যবহার করবে। এ নাইস পেন হ্যাভিং বিন গিফটেড, একটা সুন্দর কলম উপহার দেওয়ায় শি বিকেম হ্যাপি, সে আনন্দিত হয়েছিল। চলো পরবর্তী পার্টটা দেখি। পয়েন্ট 6টা দেখো, কারণ নির্দেশকারী বাক্যে, কারণ নির্দেশকারী এই জন্য বলছি বারবার যে দুটো বাক্যের মধ্যে কোনটার সাথে তুমি বিং বসাবে, হ্যাভিং বসাবে, সেটা খুঁজে নিতে যাতে সুবিধা হয়। যেটা কারণ, আরেকটা হচ্ছে ফলাফল। যেটার মধ্যে কারণ রয়েছে সেই বাক্যের মূল ভার্ব রূপে যদি বি ভার্ব থাকে, এর আগে বলেছিলাম মূল ভার্ব রূপে যদি বি ভার্ব না থাকে তবে হ্যাভিং দেবে, আর যদি বি ভার্ব থাকে তো বি ভার্ব কথার অর্থ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তবে এগুলো তো বি ভার্বের বিভিন্ন রূপ, কিন্তু বেস ফর্মটা তো বি, তো এর সাথে আইএনজি বসিয়ে দেবে। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপেলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মেন ভার্বের সাথে। তো এখানে ভার্ব হচ্ছে কি, মূল ভার্বটা হচ্ছে বি, এগুলোর সাথে তো আইএনজি যোগ হয় না, বির সাথে আইএনজি যোগ হয়, তাই বিটাকে বিইং করে দেবে, বিই আইএনজি, তবে পরিবর্তে বিং হবে। এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার উঠে গিয়ে বিং হবে। আর বিংটা কি হলো? প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কেন? প্রেজেন্ট পার্টিসিপেলে আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। শি ইজ মাই টিচার, আই রেসপেক্ট হার, সে আমার শিক্ষিকা, আমি তাকে সম্মান জানাই। শি বিং মাই টিচার, আই রেসপেক্ট হার, সে আমার শিক্ষিকা হওয়ায় আমি তাকে সম্মান জানাই। খেয়াল করে দেখো, ইজ রয়েছে,
পরিবর্তে বিং হলো। তো বি ভার্বটা এখানে মেইন ভার্ব, এই সেন্টেন্সটার মধ্যে বি ভার্বটা মেইন ভার্ব এবং বি ভার্বটাকে আমরা পার্টিসিপল করে দিয়ে এটাকে ফ্রেজ করে দিলাম। শি বিং মাই টিচার, এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ এবং এই সেন্টেন্সটা জয়েন হয়ে গেল সিম্পল সেন্টেন্সে। ইট ওয়াজ এ রেইনি ডে, দিনটি ছিল বৃষ্টিমুখর। উই স্টেড অ্যাট হোম, উই স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতেই ছিলাম। তো এখানে ওয়াজ রয়েছে। ইট বিং এ রেইনি ডে, দিনটি বৃষ্টিমুখর হওয়ায় উই স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতেই ছিলাম। তো এখানে ইট বিং এ রেইনি ডে, ওয়াজটা বিং হয়ে গেল। তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে তোমরা মেইন ভার্ব হিসাবে থাকলে, কন্টিনিউয়াস ফর্মে না বা প্যাসিভ ফর্মে না, মেইন ভার্ব হিসাবে থাকলে তোমরা বিং এর ব্যবহার করবে। এক্সাম্পলগুলো দেখো। কিছু এক্সেপশন আছে নমিনেটিভ অ্যাবসলিউটে, যার ব্যবহার বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু তোমরা করবে না। তোমরা করলে কেটে দেওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো দেখো কয়েকটা আমি জাস্ট উল্লেখ করে দিলাম। আই রোট মাই ফিঙ্গার্স মুভিং ফাস্ট। এখানটায় যখন দুটো ঘটনা একই সাথে ঘটছে তখন প্রেজেন্ট পার্টিসিপেলের আমি একটা ব্যবহার দিয়ে দেখালাম, এই যে বিং, বির সাথে আইএনজি, এটাই করবে। কিন্তু অন্য কোনো অ্যাকশন ভার্বের সাথে আইএনজি যদি যোগ করো তো তখন তোমাদের মানে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আই রোট মানে আমি লিখেছিলাম মাই ফিঙ্গার্স মুভিং ফাস্ট, আমার আঙ্গুল খুব দ্রুত চলছিল। তো দুটো ঘটনা যখন একই সাথে ঘটে তো তখন তোমরা প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার করতে পারো এই যে এই ফর্মে। এখানে মাই ফিঙ্গার্স মুভিং ফাস্ট, এটা হচ্ছে তোমাদের নমিনেটিভ অ্যাবসলিউট ফ্রেজ, মাই ফিঙ্গার্স মুভিং ফাস্ট। মানে আমি যখন লিখেছিলাম তখন আমার আঙুলগুলো দ্রুত চলছিল। যখন দুটি ঘটনা একই সাথে ঘটছে এবং তখন সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেলের নমিনেটিভ অ্যাবসলিউট ফর্ম। আরেকটা দেখো, দ্য গেম ওভার উই কেম ব্যাক হোম, খেলা শেষ হয়ে যাওয়ায় আমরা বাড়িতে ফিরেছিলাম। এখানটায় ওভার থাকলে অনেক সময় নমিনেটিভ অ্যাবসলিউটের যে বেস ফর্ম অর্থাৎ হ্যাভিং, বিং ইত্যাদি সেগুলোকে অনেক সময় অমিট করে রাখা হয়। এখানে দেখো অমিট বিং, বিংটাকে আমি বাদ দিয়ে দিলাম। দ্য গেম বিং ওভার মানে খেলাটি শেষ হয়ে যাওয়ায় আমরা বাড়িতে ফিরেছিলাম। দ্য গেম ওভার এরকম লেখা অনেক জায়গায় পেতে পারো, মানেটা হচ্ছে এখানে বিংটা আন্ডারস্টুড রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি প্যাসিভে থাকে দ্য ওয়ার্ক ডান উই ওয়ার হ্যাপি, আমরা আনন্দিত ছিলাম। এখানটায় হ্যাভিং বিন যেটা সেটা অমিট করা রয়েছে। দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান উই ওয়ার হ্যাপি। তো তোমরা যখন করবে তখন তোমরা ফুল ফর্মটাই ইউজ করবে। এইগুলো এক্সেপশনাল কেস হিসাবে তোমরা জেনে রাখো, কিন্তু তোমরা যখন করবে তোমরা হ্যাভিং বিন এবং বিং এর ব্যবহারটা করবে। তো নমিনেটিভ অ্যাবসলিউট নিয়ে যে আলোচনাটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ হলো। তোমরা ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখো। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট রয়েছে, সব পয়েন্টগুলোই তোমরা ভালো করে দেখো। 6টা পয়েন্ট রয়েছে। যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজ এখানেই বিদায় জানাচ্ছি। সকলে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার যোগ দেবো। বাই।